রাখাইনে স্থিতিশীলতার জন্য সহায়তা দিতে প্রস্তুত ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনূস। সুষ্ঠু নির্বাচন হলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে, স্থায়ী মিশনে আলোচনা সভায় মির্জা ফখরুল। জামাতের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতার নির্বাচনে প্রভাব ফেলবে না, ইসি আনোয়ারুল। নিখোঁজ বৈষম্য বিরোধী সাবেক নেতা মামুনুর পূর্বাচল থেকে উদ্ধার, প্রোপাগান্ডার অভিযোগ যুব শক্তির। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ, এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, রাখাইনের সমস্যাগুলোর চূড়ান্তভাবে রাজনৈতিক সমাধান করা অপরিহার্য। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের ভাষণে তিনি জানান, দেশের পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধার সরকারের শীর্ষ অগ্রাধিকার। ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গাজায় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা হচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের প্রস্তাব করেন। নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন ফরিদ আলম। Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী নির্বাচনে যে দলে জনগণের সমর্থন পাক না কেন, সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আর কোনো অনিশ্চয়তার অবকাশ থাকবে না। আপনারা জানেন যে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছি। সরকারের অন্যতম লক্ষ্য দেশ থেকে পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার জানিয়ে ডক্টর ইউনূস বলেন, সংশ্লিষ্ট দেশগুলোর আইনি বাধায় এই প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়নের প্রস্তাব করেন তিনি। গত ১৫ বছরের দুর্নীতির মাধ্যমে শত শত কোটি ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। আমরা নিরলসভাবে এই সম্পদ ফেরত আনার চেষ্টা করছি, কিন্তু সংশ্লিষ্ট দেশগুলোর আইনি প্রক্রিয়া এবং অন্যান্য নানাবিধ প্রতিবন্ধকতার কারণে আমাদের এই প্রচেষ্টা বারে বারে বাধাগ্রস্ত হচ্ছে। সংশ্লিষ্ট দেশগুলোর দৃঢ় সদিচ্ছা ছাড়া আমরা পাচার হওয়া অবৈধ সম্পদ পুনরুদ্ধারে সফল হতে পারছি না। রোহিঙ্গা ইস্যু শুধু বাংলাদেশের সংকট নয় জানিয়ে প্রধান উপদেষ্টা এই সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিদ্যমান দাতাদের সাহায্য বাড়াতে এবং সম্ভাব্য নতুন দাতাদের অনুদান প্রদানের আহ্বান জানাচ্ছি, যাতে এই বিপর্যয়কর পরিস্থিতি এড়ানো যায়। মানবিক সহায়তার জন্য নতুন ও বর্ধিত তহবিলের বাইরে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মায়ানমার সরকার এবং রাখাইনের অন্যান্য অংশীদারদের উপর ইতিবাচক পরিবর্তন ও দ্রুত রাজনৈতিক সমাধানের জন্য চাপ প্রয়োগ করতে হবে। অন্যান্য প্রতিবেশী দেশগুলোকেও তাদের দায়িত্ব পালন করতে হবে। রাখাইনে স্থিতিশীলতা আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো যৌথ প্রচেষ্টায় সহযোগিতা দিতে বাংলাদেশ সর্বদা প্রস্তুত। গাজায় মানবিক বিপর্যয় চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস বিশ্ববাসীকে ক্ষমা করবে না মন্তব্য করে তিনি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে বিশ্ব নেতাদের আহ্বান জানান। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে, বেসামরিক জনগোষ্ঠীকে নির্বিচারে হত্যা করছে, হাসপাতাল, স্কুল সহ একটা গোটা জনপদ নিশ্চিহ্ন করে দিচ্ছে। এই অবস্থা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ও ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না। ফরিদ আলম, এনটিভি নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে নিউ ইয়র্কে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে এক আলোচনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র থেমে নেই। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচন হলে আইন শৃঙ্খলা সহ দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে। হাসান মাহমুদের রিপোর্ট।
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী বিএনপি, জামায়াত ও এনসিপি প্রতিনিধিরা বৃহস্পতিবার জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে শ্রম অধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেন। কথা বলেন শ্রম অধিকার এবং বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে। The rights of the people will be represented, and there will be some sort of a law in order to establish properly. We can assure you that what is the legitimate problem, we will be there to support the government's industry and the government and the buyer as well. But when we talk about investment, we talk about jobs, but we probably don't talk enough about the kind of jobs that gets created through those investments. ডক্টর ইউনূস বলেন, জাতীয় নির্বাচনের আগে আইএলও কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়ন করতে চায় সরকার। Here is the outgoing government, here is the incoming government. I can say you 100% guarantee. I won't be wrong because all the possible government that you can form in Bangladesh, they are here. So they'll be the incoming government, and we'll be the outgoing government. So that is the strength of Bangladesh. এর আগে অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত বিশ্ব যুব কর্মসূচির ৩০তম বার্ষিকীতে ডক্টর ইউনূস বলেন, যুবশক্তির অন্তর্ভুক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এছাড়া জাতিসংঘের মানবাধিকার বিষয়ক এক আলোচনায় অংশ নেওয়া ছাড়াও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ও আলবেনিয়ার প্রেসিডেন্টের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ডক্টর ইউনূস। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। রাজধানীর লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শুক্রবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। নির্বাচনের স্বার্থে বিএনপি চুপ করে আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য তার দল পূজার পর মাঠে নামবে কিনা তা সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে। ভোটে না জিতলেও জামাতে ইসলামের অন্য পদ্ধতিতে সংসদে আসার ইচ্ছা আছে বলে মন্তব্য করেন গয়েশ্বর। দল যাকে মনোনীত করবে তার পক্ষে ভোট চাইতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে জামাতে ইসলামের নেতাকর্মীরা। শুক্রবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা জামাতে ইসলামী। জেলা পরিষদ মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। একই দাবিতে সকালে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ করেছে দলের নেতাকর্মীরা। সদর উপজেলা জামাতের আয়োজনে চৌরহাস এলাকায় বিক্ষোভ মিছিল হয়। লক্ষ্মীপুর শহরের দক্ষিণ তেমোহনী থেকে মিছিল বের করে জামাতে ইসলামের নেতাকর্মীরা। মিছিলটি শহর প্রদক্ষিণ করে। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মহানগর জামাতে ইসলামী। এছাড়া 5 দফা দাবিতে গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, দিনাজপুর, সাতক্ষীরা, বাগেরহাট সহ দেশের বিভিন্ন স্থানে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা। জামাতে ইসলামীর পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতা জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের শহীদ শাটু হলে আয়োজিত কর্মশালায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন। নির্বাচন কমিশনার বলেন, ইসি সাংবিধানিক প্রতিষ্ঠান, আইনের ব্যত্যয় ঘটিয়ে কমিশন কোনো কাজ করবে না। তিনি বলেন, যারা বিগত নির্বাচনে অবৈধ কাজে জড়িত ছিলেন তাদেরকে নির্বাচনী দায়িত্ব থেকে দূরে রাখা হবে। কর্মশালায় নির্বাচনী কর্মকর্তা ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 5 দিন পর রাজধানীর পূর্বাচল এলাকা থেকে উদ্ধার হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা মাওলানা মামুনুর রশিদ। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হওয়ায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। মাইক্রোবাসে উঠিয়ে অপহরণ করে তাকে একটি কক্ষে আটকে রাখা হয় বলে পুলিশকে জানান তিনি। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। অপহরণ নাকি অন্য কিছু তা তদন্তের পরই বলা যাবে।
এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা কে এম মামুনের গুমের ঘটনায় এনসিপি বা যুব শক্তিকে জড়িয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে তা প্রোপাগান্ডা বলে জানিয়েছেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। শুক্রবার রাতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে দলটি জানায় 4 দিন আগে রাজধানীর উত্তরা থেকে কে এম মামুন গুমের পরপরই সামাজিক মাধ্যমে এনসিপির শীর্ষ নেতাদের জড়িয়ে সুনির্দিষ্টভাবে একটি মহল প্রোপাগান্ডা চালাচ্ছে। এই ঘটনার সাথে এনসিপি বা যুব শক্তির কেউ জড়িত নয় বলেও জানান তারা। একটি গোষ্ঠী রাজনৈতিকভাবে যুব শক্তিকে হেয় করতেই এই অপপ্রচার চালাচ্ছে অভিযোগ করে দলটির নেতারা বলেন, গুম নয় বরং মামুনকে ফিরে পেতে প্রচেষ্টা চালিয়েছে যুবশক্তি। যারা এনসিপি আর যুবশক্তির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানির অপচেষ্টা করছে তাদের বিরুদ্ধে শনিবার আইনি ব্যবস্থা নেবে দলটি। এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ, এনসিপির নেতা নাহিদ ইসলাম, অন্তর্বর্তীকালীন সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ, মাহফুজ আলম থেকে শুরু করে সবাইকে এখানে যুক্ত করা হয়েছে। তো আমরা শুরুতে বিষয়টি বুঝতে পেরেছিলাম যে এখানে একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা এনসিপির গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের বর্তমানে দ্বিতীয় বৃহত্তম যুব সংগঠন, রাজনৈতিক যুব সংগঠন হিসেবে যুব শক্তির গ্রহণযোগ্যতাকে নষ্ট করার জন্য একটি মহল তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে সুপরিকল্পিতভাবে তারা প্রোপাগান্ডা চালাচ্ছে। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। শরিয়া ভিত্তিক 5 ব্যাংক একীভূতকরণের প্রক্রিয়ায় ভোগান্তিতে গ্রাহকরা রয়েছে। প্রয়োজন মতো টাকা না পাওয়ার অভিযোগ, যদিও কেন্দ্রীয় ব্যাংক বলছে একীভূত করায় এই ভোগান্তি নয় বরং তারল্য সংকটের কারণেই টাকা দিতে পারছে না সংশ্লিষ্ট ব্যাংকগুলো। তবে গ্রাহকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসানের রিপোর্ট। ক্ষুদ্র ব্যবসায়ী মুস্তাক আহমেদ কয়েকদিন আগে একটি ডিপোজিটের মেয়াদ শেষ হলেও একবারে পাননি সব টাকা। ধাপে ধাপে টাকা নিতে হচ্ছে, যার কারণে ব্যবসা চালানো কঠিন হয়ে উঠছে তার জন্য। একাধিক ব্যাংকের শেয়ার হোল্ডার থাকায় কেন্দ্রীয় ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্তে সেটিও নিয়ে রয়েছে সংশয়। আমার একটা এফডিআর ছিল এক্সিম ব্যাংকে, তো আমি টাকাটা ভাঙছি, কিন্তু ওদের এমন একটা অবস্থা হয়ে দাঁড়াচ্ছে, রিকোয়েস্ট করার পর প্রতি সপ্তাহ 10,000 করে দিচ্ছি। গ্লোবাল ইসলামে কিছু শেয়ার কিনে আছে, তো যে পরিস্থিতি দাঁড়াচ্ছে ভয় পাচ্ছি আমরা, কোনো টাকা দেওয়া হবে না, এগুলো এমন ধরনের আমরা মেসেজ পাচ্ছি। আসলে কোনটা রাইট কোনটা রং সেটা আমরা এখনো জানি না। শরিয়া ভিত্তিক 5 ব্যাংকে একীভূতকরণের সিদ্ধান্তের পর থেকে এমন ভোগান্তিতে শিকার হাজারো গ্রাহক। এটি 5,25,000 টাকার একটি চেক, যেটি এক্সিম ব্যাংকের। এই গ্রাহক এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায় গেলে টাকা উত্তোলন করতে পারেননি। কেন টাকা উত্তোলন করতে পারলেন না সেটি আমরা জানতে চাই। এখন আমরা যাব এক্সিম ব্যাংকের কারওয়ান বাজার শাখায়। এক্সিম ব্যাংক রাজধানীর কারওয়ান বাজার শাখা। দুপুর গড়িয়ে বিকেল, নেই কোনো গ্রাহকের আনাগোনা। বছরের শুরুতে নিয়মিত 20 থেকে 30 লাখ টাকা লেনদেন হলেও এখন তা প্রায় শূন্যের কোটায়। হঠাৎ কেন এমন দশা, প্রশ্ন ছিল শাখা ম্যানেজারের কাছে। আমাদের কয়েক মাস খুব ভালোই গেল, এর মধ্যে হঠাৎ করে মার্জারের কথাটা আসলো, তখন গ্রাহকরা আতঙ্কিত হয়ে গেল। এই আতঙ্ক হওয়ার কারণে গ্রাহকরা এখন আর টাকা জমা দিচ্ছে না, শুধু টাকা তুলছে। আর বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান ওরাও এই মার্জার প্রক্রিয়ার কথা শুনে তারাও বিভিন্ন বিলগুলা, কালেকশন বিলগুলা বন্ধ করে দিল, যে কারণে সেখান থেকে আমরা কোনো প্রসিড পাচ্ছি না। এমন অবস্থায় গ্রাহকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। তবে শেয়ার হোল্ডারদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। তাদের কাছে আজকে তারল্য নেই, এই কারণে তারা তাদের নির্বাচনের জন্য হোক বাংলাদেশ ব্যাংকের কাছে দায়িত্বটা সুইচ করে দিচ্ছে। আস্থার জায়গাটা ফিরিয়ে আনতে চাচ্ছে। এই আতঙ্কিত হওয়ার কিছু নাই, তারা আস্থাটা ব্যাংকে যাতে ফিরে আসে, তবে এই মার্জার প্রসেসটা সফল হবে আর কি। শেয়ার হোল্ডারদের একটা মেসেজ দিয়ে দিতে, ওটার ব্যাপারে এখনো কাজ চলতেছে, কিছু বলার মতো অবস্থা এখনো নেই। ব্যাংকগুলোতে প্রশাসক নিয়োগের পর লেনদেন স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। নাটোর বাস মালিক সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে অর্থ তছরুপ সহ নানা অভিযোগ এনে শনিবার থেকে বাস মালিক সমিতির নামে চাঁদা ওঠানো বন্ধ ঘোষণা করেছে
সাধারণ মালিকরা। শুক্রবার সন্ধ্যায় জেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন বাস মালিক আসাদুজ্জামান আসাদ। এ সময় প্রায় অর্ধশত বাস মালিক ও শ্রমিক উপস্থিত ছিলেন। বাস মালিকরা অভিযোগ করেন, নাটোর জেলা বাস মালিক সমিতির বর্তমান কমিটি অবৈধ। এই কমিটির সভাপতি লক্ষণ পোদ্দার মালিক সমিতির নামে কোটি টাকা উত্তোলন করলেও তার কোনো হিসাব নাই। এই টাকা কোথায় খরচ করছেন তার জবাব 7 দিনের মধ্যে দিতে হবে বলে জানান তারা। সরকারি বেসরকারি সহ দেশের সকল হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ ও গ্রাজুয়েট ফার্মাসিস্টের তত্ত্বাবধানে হাসপাতাল ফার্মেসির প্রতিষ্ঠার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উদযাপন অনুষ্ঠানে শুক্রবার এই দাবি জানিয়েছে বিপিএফ। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের ডিন ডক্টর মোহাম্মদ সেলিম রেজা বলেন, হাসপাতালগুলোতে ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। চিকিৎসকদের সাথে রাউন্ডে গিয়ে ওষুধ ব্যবস্থাপনা ও ডোজ পর্যালোচনা সহায়তা করতে ফার্মাসিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোতে স্ট্যান্ডার্ড বেতন কাঠামো গঠনের উপরও গুরুত্ব আরোপ করা হয়। প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বিতরণ রোধে সারা দেশে ফার্মাসিস্ট প্রশাসন নিয়োগের দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। ভবিষ্যতে আমরা হসপিটাল ফার্মেসি যাতে দ্রুত নিয়োগ হয়, বাংলাদেশ সরকার আমরা জানি কাজ করছে, তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করছে দ্রুত কাঠামোগত পরিবর্তন করার জন্য। সেই কাঠামো পরিবর্তন করে যাতে অল্প সময়ে তারা এই সফলতার সুনাম নিতে পারে। যে মন্ত্রণালয় এই কাজটা করে যাবে, তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন অল ইন্ডিয়া মজলিস প্রধান আসাদ উদ্দিন ওয়েসি। মূলত বিহার রাজ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি নিয়ে বিজেপির তোলা অভিযোগের জবাবে এই আহ্বান জানান ওয়েসি। তিনি জানান, বিহারে বা সীমান্তবর্তী অঞ্চলে কোনো বাংলাদেশি নেই। ওয়েসি বলেন, মোদি দিল্লিতে বসিয়ে রেখেছেন বাংলাদেশ থেকে আসা তার একজন বোনকে। এ সময় হাসিনাকে বাংলাদেশে পাঠানোর আহ্বান জানান তিনি। সীমান্তে হাসিনাকে নিয়ে গেলে তাকে বাংলাদেশ পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও জানান ভারতের এই মুসলিম নেতা। প্রবাসের খবর। নির্বাচনের আগে পিআরএন নামে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন সৌদি আরব বিএনপি নেতারা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, মাদারীপুর জেলা সৌদি আরব প্রবাসী বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় এ মন্তব্য করেন তারা। রিয়াদে মাদারীপুর জেলা বিএনপি সদস্য সচিব জাহানদার আলী জাহানকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেলোয়ার হোসেন এবং যৌথ সঞ্চালনা করেন আলী আসগর ও সোহাগ আকন। প্রধান অতিথি ছিলেন সৌদি বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী। প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি HM নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আলমগীর হোসেন, আমির হোসেন সহ অন্যরা। বিএনপি ক্ষমতায় আসলে আগামী দিনে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হবে বলে জানান জেদ্দা বিএনপির নেতারা। এনটিভি জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদের জেদ্দার পক্ষ থেকে সিরাজদি খান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহকে গণসংবর্ধনা অনুষ্ঠানে এই কথা বলা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল শিকদার ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুর রহিমের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন, আলমগীর হোসেন সহ অন্যরা। প্রবাসী দেশের সুনাম অক্ষুণ্ণ ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটির সদস্যরা। এনটিভি সৌদি আরব প্রতিনিধি জানান, রিয়াদে ফেনী থান্ডার্স ক্রিকেট টিমের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এই আহ্বান জানান নেতারা। টিমের মিডিয়া উপদেষ্টা নুরুল আনোয়ারের সঞ্চালনায় ও আব্দুল মুহিত অ্যাপোলোর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টিমের প্রধান উপদেষ্টা আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, আব্দুল মালিক মানিক, মাজহারুল ইসলাম শিমুল, ফেনী থান্ডার্স টিম স্বত্বাধিকারী মঈন উদ্দিন মোহন, প্রধান নির্বাচক আব্দুল বাতেন। জার্সি বিতরণ করে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। বিসিবি নির্বাচনের ভোটার তালিকায় কাউন্সিলরশিপ পেল দুদকের নজরে থাকা 15টি ক্লাব। ফলে কাউন্সিলরশিপ ফিরে পেলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে তামিম ইকবালেরও। এদিকে বিসিবিতে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ হচ্ছে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচন নিয়ে ক্রিকেটারদের পোস্টের সমালোচনা করেছেন তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। 2 দিন ব্যাপী আপত্তি দাখিল ও শুনানির পর কাউন্সিলরশিপ ফিরে পেল দুদকের নজরে থাকা 15টি ক্লাব। গঠনতন্ত্র অনুযায়ী দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত কাউন্সিলরশিপ বাতিলের সুযোগ নেই। ফলে ভাইকিংস ক্রিকেট একাডেমির কাউন্সিলর হয়ে নির্বাচন করতে বাধা নেই ইফতেখার রহমান মিঠুর। তামিম ইকবালকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল সেটাও কেটেছে। চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে তার। বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে কমিশনে 19টি অভিযোগ জমা পড়লেও কাউন্সিলরশিপ পেয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচনে যে সরকারি হস্তক্ষেপের অভিযোগ উঠেছিল তা সত্য নয় বলে দাবি করেছেন যুব ক্রীড়া উপদেষ্টা। আপনারা আমাকে চান যে আমি পাপন ভাইয়ের মতো বোর্ড বা ক্রীড়া মন্ত্রণালয় চালাই, তাহলে হয়তো আমি বলতে পারতাম যে ঠিক আছে বিএনপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে এনসিপির সভাপতি আসুক, কোনো জেলা থেকে জামাতের আমির আসুক, কিন্তু আমি তো ওইভাবে অ্যালাউ করতে পারবো না। কনস্টিটিউশনে যেভাবে আছে আমরা সেভাবে রান করার কথা প্রথম দিক থেকেই বলে আসতেছি। তামিম ইকবালের কাউন্সিলরশিপ বাতিল হয়ে যেতে পারে এমন শঙ্কার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একযোগে নির্বাচন নিয়ে একই রকম পোস্ট দেন ক্রিকেটাররা। কোনো পোস্টের প্রতিটি বাক্য মিলে গেছে হুবহু। কার নির্দেশে এমন বার্তা দিয়েছেন ক্রিকেটাররা সে প্রশ্ন তো থাকছেই। তবে নির্বাচন নিয়ে ক্রিকেটারদের এমন পোস্ট আচরণবিধি লঙ্ঘনে শামিল বলে মনে করেন যুব ক্রীড়া উপদেষ্টা। প্লেয়ার বলেন, বোর্ড বলেন, সবাইকে প্রফেশনাল হতে হবে, ফুললি প্রফেশনালি আপনাকে ফাংশন করতে হবে। আপনি পৃথিবীর কোথাও দেখবেন না কোনো ক্রিকেটার, রানিং ক্রিকেটার, খুবই দুঃখজনক যে বোর্ড ইলেকশন নিয়ে কথা বলছে, যেটা তার যে কন্ট্রাক্ট সেখানকার সম্পূর্ণ ভায়োলেশন। এবং এই যে ক্রিকেটারদেরকে দিয়ে দলাদলি করানো, এটা আমি যখন অ্যাজ এ ফ্যানও দেখছি 2 বছর আগে, 5 বছর আগে, এখনও এটা হচ্ছে না, খুব দুঃখজনক। ক্রিকেট খেলুড়ে আর কোনো দেশেই বোর্ডের নির্বাচন নিয়ে মাথা ঘামান না ক্রিকেটাররা। বিসিবির নির্বাচনে ক্রিকেটারদেরকে যেভাবে প্রেসার গ্রুপ হিসেবে ব্যবহার করার চেষ্টা করা হলো তা আগামী ক্রিকেটের জন্য কেমন সংস্কৃতি তৈরি করবে সে প্রশ্ন থাকছেই। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার। রাখাইনে স্থিতিশীলতার জন্য সহায়তা দিতে প্রস্তুত ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন, জাতিসংঘে ভাষণে ডক্টর ইউনূস। সুষ্ঠু নির্বাচন হলে দেশের সার্বিক পরিস্থিতির উন্নতি হবে, স্থায়ী মিশনে আলোচনা সভায় মির্জা ফখরুল। জামাতের পিআর দাবি ও এনসিপির প্রতীক জটিলতার নির্বাচনে প্রভাব ফেলবে না, ইসি আনোয়ারুল। নিখোঁজ বৈষম্য বিরোধী সাবেক নেতা মামুনুর পূর্বাচল থেকে উদ্ধার, প্রোপাগান্ডার অভিযোগ যুবশক্তির। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।